মেয়োনিজ রয়েছে, চিকেন রয়েছে, 50 টাকা দিয়ে একদম ঠিকই আছে। এসে পৌঁছে গেলাম উলবেড়িয়া। রয়েছে 5টা চিকেন পকোড়া, এখানে 5টা চিকেন পকোড়া রয়েছে। কাটা বলছে 10টা 20, আর এসে পৌঁছে গেলাম একেবারে দীঘাতে। সুপ্রভাত, জানুয়ারির একটা শীত মুখর সকাল। ঘড়ি কাটা বলছে ভোর 4:40। সামনের দিকে তো তোমরা বুঝেই গেছো আজকে আমি যাচ্ছি দীঘাতে। হ্যাঁ, কলকাতা থেকে দীঘা পর্যন্ত তোমাদের অনেক বাস জার্নি দেখিয়েছি, কিন্তু ট্রেন জার্নি সেভাবে দেখানো হয়নি। তা আজকে সে কারণে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে আমি জার্নি করব একেবারে হাওড়া থেকে দীঘা পর্যন্ত। আর সেই ট্রেনের ডিটেল তোমাদেরকে আমি জানাবো, তোমাদের দেখাবো কেমন জার্নি হচ্ছে, সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো আগে চলে যাচ্ছি বেলুড় স্টেশনেতে। বেলুড় স্টেশন পৌঁছে সেখান থেকে লোকাল ট্রেনে করে হাওড়া স্টেশনে যাব। হাওড়া স্টেশনে ওই 19 কি 20 নম্বর প্ল্যাটফর্মে তাম্রলিপ্ত এক্সপ্রেস দেবে, সেখানে আমাকে যেতে হবে। তো চলো যাওয়া যাক আগে। আমি তো বেলুড় স্টেশন থেকে লোকাল ট্রেনে করে চলে এলাম একদম হাওড়া পর্যন্ত। আমাকে নামালো 4 নম্বর প্ল্যাটফর্মেতে। আপনারা যেখান থেকে আসুন না কেন, ট্রেনেই আসুন, বাসে আসুন, গাড়িতে আসুন, এই তাম্রলিপ্ত এক্সপ্রেস বা এই কান্ডারি এক্সপ্রেস যদি ধরতে হয় তাহলে আসতে হবে এই নিউ কমপ্লেক্সে, মানে সাউথ সেকশানে, কারণ এটা সাউথ সেকশানের ট্রেন। কান্ডারি ধরতে গেলেও কিন্তু ওই সাউথ সেকশানে আসতে হবে। মোটামুটি ওই 17, 18, 19, 20 এর মধ্যে থেকেই ট্রেনগুলো ছাড়ে। তা আমি চলে এসেছি, হাতে এখন অনেক সময়, বাজে এখন 5:35, টাইম আছে 6:45-এ। যাওয়া যাক ভেতরেতে। তার আগে যদি একটু চাটা হয়, এই ঠান্ডার মধ্যে একটু চাটা মেরে দিই। সকাল সকাল এরকম একদম লেবু দেওয়া একটা মশলা চা নিয়ে নিয়েছি, মাত্র 10 টাকা। 10 টাকায় বাজি মাত। এমনিতেই ঠান্ডাটা একটুখানি কম আছে অন্যান্য দিনের থেকে, তার মধ্যেও ভালো লাগছে। এই চাটা খেতে দুর্দান্ত লাগছে। ঘড়ির কাঁটায় এখন পুরোপুরি সকাল 6টা, আর 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মেতে। আমার আছে D1 কোচে 64 সিট নাম্বার। এই ট্রেন জাস্ট দিল, এবারে আমি যাচ্ছি আমার কোচের দিকে। আমার কোচ নাম্বার হচ্ছে D1 আর সিট হচ্ছে 64, একদম সামনের দিকে। তা এই ট্রেনের কোচ পজিশান কী আছে একটু বলে দিই। ইঞ্জিন রয়েছে একটা SLRD, রয়েছে 3টে জেনারেল, তারপরে রয়েছে সেকেন্ড সিটিং 10টা, মানে রিজার্ভেশন কম্পার্টমেন্ট, আর একটা প্যান্ট্রি কার রয়েছে, আর রয়েছে 2টো AC চেয়ার কার। তা আমার একদম ইঞ্জিনের মানে ইঞ্জিনের পরের দিকে, সেই কারণে অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। কিন্তু একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে আমাকে ওই দীঘাতে নেবে, আর বেশি হাঁটতে হবে না। তো চলো যাই। আচ্ছা, এই ট্রেনটাই কিন্তু যাচ্ছে তাম্রলিপ্ত হিসাবে, আবার ফিরছে তাম্রলিপ্ত হিসাবে। এটা ছাড়ছে এখান থেকে সকাল 6:45-এ, আর দীঘা গিয়ে পৌঁছচ্ছে 10:05, মানে সময় নিচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। তারপরে আবার ওইখান থেকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে এখানে আসছে, এসে ওটা মনে হয় 10:30টার সময় ছাড়ছে এটা। ওইখান থেকে আমি টাইমিংসটা স্ক্রিনে দিয়ে দেবো। আবার এই ট্রেনটাই কিন্তু আবার কান্ডারি হয়ে যাচ্ছে আবার দীঘাতে, মানে একটাই ট্রেন বারে বারে যাওয়া আসা করছে। তা চলো, আমার এখানে কোচ প্রায় এসে গেছে, কোচে উঠি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই এসে গেছি, এবারে উঠছি আমার কোচেতে। 3x3 কনফিগারেশনের সিট রয়েছে, এই হচ্ছে সিট। আবার এখানে আবার ট্রেও রয়েছে খাবার রেখে খাওয়ার জন্য। বাবা, এইদিকে রয়েছে এই লিভার প্রেস করে সিট রিক্লাইন করতে হবে। এখানে লাগেজ রাখার জন্য র্যাক রয়েছে। যেহেতু জানুয়ারি মাস চলছে, সেই কারণে এখন রোজই ভিড় যাচ্ছে। মানে আজকে হচ্ছে মঙ্গলবারেও কিন্তু ট্রেন একদম প্যাকড আপ, প্রচুর ওয়েটিং লিস্ট চলছে। আর আমার সিটটা দেখিয়ে দিই, এখানে রয়েছে
এই এলের দিকে সিটটা আমার রয়েছে, প্যাসেজের দিকে সিটটা। যেহেতু আমায় বারবার উঠতে হয় সেই কারণে আমি সবসময় পছন্দ করি এলের দিকে সিটটা। উইন্ডোর দিকে উঠলে আর যেসব প্যাসেঞ্জাররা থাকেন তাদেরকে ডিস্টার্ব করা হয়, যে কারণে আমি এলের দিকে সিটটাই সবসময় কাটি, সেটা ট্রেনই হোক আর বাসই হোক। আমাদের টাইম 6:45-এ ছাড়ুক, তারপরে দেখাতে থাকবো জার্নি। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 6:58, আর আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়লো, মানে টাইম ছিল 6:45-এ, 6:58, 13 মিনিট লেট করে ছাড়লো হাওড়া থেকে। হাওড়া থেকে দীঘা পর্যন্ত আমরা 186 কিলোমিটার রাস্তা অতিক্রম করব এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে। আচ্ছা, হল্ট থাকছে মাঝে 6টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন থাকছে টোটাল 38টা। ওয়েদারটা আজকে খুবই খারাপ, 7টা বাজে, এখনও মেঘলা হয়ে রয়েছে। হাওড়া থেকে ছাড়ার পর আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে হাওড়া থেকে 8 কিলোমিটার দূরে সাঁতরাগাছিতে। ওখানে কিন্তু 2 মিনিট হল্ট রয়েছে, সব জায়গাতে মোটামুটি ওই 2 মিনিট 1 মিনিট করেই হল্ট রয়েছে, তার বেশি কিন্তু নেই, যে কারণে নিচে না নামাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার তো মনে হয়। এই ক্রসিংগুলো দেখতে আমার দারুণ লাগে, কি সুন্দর দেখো এই লাইনের ক্রসিংগুলো। তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানিও, তোমাদের ভালো লাগে কিনা। আমার তো দারুণ লাগে। চম্বল এক্সপ্রেস, আগ্রা ক্যান্টনমেন্ট টু হাওড়া চম্বল এক্সপ্রেস ঢুকছে এখন। আমার সিট নাম্বার 64, মানে মিডল করে রয়েছে, কিন্তু যেহেতু একদম পেছনের সিট খালি রয়েছে, বারবার এই যেতে হয় গেটের কাছে, সেই কারণে এখন এখানেই বসে গেছি, যদি আসে প্যাসেঞ্জার তখন উঠে যাব। এর ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিই এই তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি যেটাই বলো, এটাই বলছিলাম, যেমন কান্ডারি হয়ে আবার যায় দীঘাতে। তা এই ট্রেনের এসি কোচটা কেমন রয়েছে, যে দুটো এসি চেয়ার কার রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। যখন ট্রেন দিয়েছে আমি সেই সময় ওই এসি কোচের ভেতরটা নিয়েছি তোমাদেরকে জানানোর জন্য, তা দেখে নাও এসি কোচটা কেমন। এই এসি চেয়ার কারটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই উঠে এখানে কিন্তু কোনো ওয়াশ বেসিন নেই, এখানে ডাস্টবিন রয়েছে, আর এখানে স্লাইডিং ডোর রয়েছে, অটোমেটিক্যালি আর এখন হয় না। এই হচ্ছে 3/2 কনফিগারেশনে সিট রয়েছে। আর এইখানে এই যে 1 নম্বর 2 নম্বর, এইখানে 3 নম্বর 4 নম্বর সিটটা কিন্তু এখানে দুটো করে রয়েছে, যেহেতু একদম এই দরজার পাশে, সেই কারণে এখানে দুটো করে সিট রয়েছে। এই রয়েছে র্যাক লাগেজ রাখার জন্য, এখানে রিডিং ল্যাম্প রয়েছে, এখানে এই যে রিডিং ল্যাম্প, এখানে চার্জিং সকেট রয়েছে, এখানে নাম্বারিং করা রয়েছে, উইন্ডো এল কোনটা সেটা লেখা রয়েছে, এখানে এই কার্টেন রয়েছে, এই কার্টেন তোমরা চাইলে নিচে নামিয়ে নিতে পারো। আর এখানে এই হুক করা রয়েছে এই ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য। এই হচ্ছে এসি চেয়ার কার। আর এই সিট যদি দেখাই, এই রয়েছে সিট, একদম নতুন কোচ আছে, কিন্তু সিটের এই রিক্লাইন কেমন হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে হ্যান্ড রেস্ট, দুটো সিটের মাঝেও রয়েছে, আবার দু সাইডেও রয়েছে, আর সিট কিন্তু যথেষ্ট এখানে আরামদায়ক সিট। এই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই, আর এই সিটটা আমি রিক্লাইন করেছি, এই এতটা পর্যন্ত রিক্লাইন হয়েছে। আর এখানে লেগ রেস্ট রয়েছে, রয়েছে এখানে ট্রে, খাবার রেখে খাওয়ার জন্য এখানে ট্রে রয়েছে, এখানে বাটল হোল্ডার রয়েছে, একদম ঠিকঠাক। এই সিটটা রিক্লাইন করার জন্য এইদিকে লিভার রয়েছে, আর এইদিকে সিটটা রিক্লাইন করার জন্য এইদিকে লিভার রয়েছে। ওয়াশরুম রয়েছে, একদিকে ওয়েস্টার্ন একদিকে ইন্ডিয়ান।
এরকম রয়েছে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, মোটামুটি 2/3 কনফিগারেশনে এখানে টোটাল 78টা সিট রয়েছে। যারা ব্রেকফাস্ট নিয়ে আসবে তাদের তো ঠিক আছে, আর যারা ব্রেকফাস্ট আনবে না, প্যান্ট্রিকার রয়েছে, অনেক রকমেরই খাবার বিক্রি হচ্ছে, ব্রেড অমলেট বিক্রি হচ্ছে, স্যান্ডউইচ, বার্গার, সব রকমের বিক্রি হচ্ছে, চা, কফি, সব কিছুই যাচ্ছে, সব কিছুই তোমরা পেয়ে যাবে এই ট্রেন থেকে। এখন ঘড়িতে হয়েছে 7:13, পৌঁছে গেলাম সাঁতরাগাছি। এখানে 7:02 টাইম ছিল পৌঁছানোর, আর 7:04 ছাড়ার সময়, মানে 2 মিনিট স্টপেজ। 7:13 এখন পৌঁছলাম, যদিও এখনও থামেনি। এখন বেজে গেল 7:14। একদম 7:14 এসে থামলো আমাদের ট্রেন এই সাঁতরাগাছিতে। মানে অনেকটাই লেট হচ্ছে, 12 মিনিট লেটে চলছে, অনেকটা বলবো না, 12 মিনিট লেটে চলছে। এরপরে হল্ট হচ্ছে হাওড়া থেকে 33 কিলোমিটার দূরে উলবেড়িয়া, সেখানে কিন্তু হল্ট মাত্র 1 মিনিট। সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ছি। সাঁতরাগাছি তো ছেড়ে দিল, আর এদিকে তোমাদেরকে আমি এসি চেয়ার কার কেমন আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে জেনারেল কোচ কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। আমার যে এই D1 রয়েছে, তারপর থেকে জেনারেল কোচ রয়েছে 3টে। এই হচ্ছে জেনারেল কোচ, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো মনে হচ্ছে ওই আমাদের D1-এর থেকে কিন্তু অনেক পরিষ্কার। এই রয়েছে জেনারেল কোচ। আমাদের D1 যা আছে তার থেকে জেনারেল কোচ কিন্তু অনেক পরিষ্কার, দেখে আমি যেটা বুঝতে পারলাম, বা তোমরাও দেখে বুঝতে পারছো যে অনেক পরিষ্কার। ট্রেন বেশ ভালো স্পিডে চলছে। चॉकलेट खाবেন, आप लोग কি খাবেন? বলা বার্গার খাও, স্যান্ডউইচ খাও। দাদা এখানে স্যান্ডউইচ, বার্গার বিক্রি করছে। আমি একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নিলাম, খিদে পেয়েছে বেশ জোর, তাই একটা চিকেন স্যান্ডউইচ খেয়ে নিলাম। ট্রেন আবার দাঁড়িয়ে পড়েছে সাঁতরাগাছি ছাড়া পড়ে, কখন যে গিয়ে পৌঁছবে ভগবান জানে। এইটুকুনি জার্নি, এইখান থেকে টাইম হচ্ছে 6:45 হাওড়া থেকে, আর গিয়ে পৌঁছচ্ছে শিডিউল হচ্ছে 10:05 দিঘাতে, মানে 3 ঘন্টা 20 মিনিট। তার মধ্যেই ছাড়লো প্রায় 13 মিনিট লেটে, আবার দাঁড়িয়ে পড়লো, জানি না কখন পৌঁছবে। তা আপাতত পেট পুজোটা সারি। স্যান্ডউইচটা খাচ্ছি ঠিকঠাক, খারাপ না, খারাপ বলবো না, ভালো, একদম ফ্রেশ রয়েছে। ভেতরে মেয়োনিজ রয়েছে, চিকেন রয়েছে। 50 টাকা দিয়ে একদম ঠিকই আছে, যেমন স্টেশনে হয় সেই রকমই খেতে, ভালোই খেতে। এসে পৌঁছে গেলাম উলবেড়িয়া, মানে হাওড়া থেকে 33 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করলাম। এখানে টাইম ছিল 7:23-তে, এসে পৌঁছলাম 7:43, মানে 20 মিনিট লেটে রান করছে। খুব সাবধান, এখানে খুব গ্যাপ, মানে প্ল্যাটফর্ম আর এদিকে ট্রেনের মাঝে কিন্তু বিশাল গ্যাপ, একটু এদিক ওদিক হলেই একদম মাঝখানে ঢুকে যাবে। এই সব ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা খেয়াল করবেন ট্রেনে যখন উঠবেন বা নামবেন, এই ব্যাপারগুলোকে আপনারা খেয়াল করবেন। আর এই উলবেড়িয়াতে কিন্তু মাত্র 1 মিনিট হল্ট রয়েছে, যে কারণে না নামাটাই ঠিকঠাক কাজ হবে আর কি। আমিও নামছি না, 1 মিনিট দেখতে দেখতে সময় চলে যাবে, আবার সিগন্যাল হয়ে যাবে। উলবেড়িয়া ছেড়ে দিল, এটা ছিল এই তাম্রলিপ্ত সেকেন্ড হল্ট। থার্ড হল্ট হচ্ছে মেচেদা, মানে মেচেদা, বিখ্যাত চপের মেচেদা। যদিও আমার মেচেদার চপ একদমই ভালো লাগে না। হাওড়া থেকে 59 কিলোমিটার দূরত্ব হচ্ছে মেচেদা। মেচেদা হচ্ছে থার্ড হল্ট।
ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম এখানে পরিষ্কার করা শুরু হয়ে গেছে। এই উদ্যোগটা দেখে বেশ ভালোই লাগলো। উলবেড়িয়া ছেড়েছে, তারপরেই একদম এখানে যেটুকুনি নোংরা হয়েছে, নোংরা তো সেভাবে হয়নি, তাতেও একদম এখানে ক্লিন করা হচ্ছে। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করে গেলাম, এবারে কোলাঘাট স্টেশন ক্রস করছি। মোটামুটি 23 মিনিট লেটে চলছে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস। ট্রেনে উঠলে না একদম এমনি মুখ না ছাড়িয়ে আমি বসে থাকতে পারি না। এই নিয়ে নিয়েছি একদম বড় প্যাকেটে করে 20 টাকার ঝালমুড়ি, একদম অনেকটা পরিমাণ দিয়েছে আর দারুণভাবে মেখেছে, দারুণ গন্ধ। আর এইদিকে ঢুকে গেছে মেচেদা, প্রায় 20 মিনিট লেটে পৌঁছলো মেচেদাতে। আমরা ওই 59 কিলোমিটার, মানে হাওড়া থেকে 59 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে এখন মেচেদা পৌঁছলাম। এবার অনেক চপ টপ উঠবে, যদিও সেই চপ খুব একটা আমার ভালোবাসি তা নয়, দেখা যাক যদি মনে হয় খাবো। আপাতত এই মুড়িটা খেয়ে নিই। মেচেদাতে এখানে 2 মিনিট স্টপেজ। এই মেচেদা স্টেশন, স্যান্ডউইচটা খুব ভালো খেয়েছি, এবারে মুড়িটা খাবো। মেচেদাতে আর নামলাম না, এখানে ওই 2 মিনিট স্টপেজ রয়েছে। আর নেবেই বা কী করবো, জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে এখানে চলে এসেছে চপ। কত করে চপ? কত করে? আলুর চপ কত করে? একটা দিন। আর মোচার চপ একই, একটা আলু আর একটা মোচা দিন। এই যে আলুর চপ, মোচার চপ সব 10 টাকা করে। ছেড়ে দিল মেচেদা। এদিকে সূর্যটাও ভালো রকম উঠেছে। বলছিলাম চপ খাবো না, কিন্তু চপে আমার একেবারে নাড়ি কাটা। আমার বাবাও ছিল এরকম, প্রচণ্ড চপ ভালোবাসতো, আর আমিও প্রচণ্ড ভালোবাসি চপ খেতে। নিয়েই নিলাম একটা আলুর চপ 10 টাকার মামলা, আর একটা মোচার চপ 10 টাকা 20 টাকা। ওই আর ঝাল মুড়িটা নিয়েছি, আর মুড়ি দিয়ে চপ একেবারে জমে যাবে। মুড়িটা একেবারে দুর্দান্ত মাখেছে, দারুণ। যেহেতু ভালোবাসি সে কারণে নিলাম, খুব একটা ভালো না। মুড়িটা একেবারে অপূর্ব মেখেছে। এই ট্রেন জার্নির সময় এরকম টুকটাক টুকটাক চালাতেই হয়, না হলে ভালো লাগে না। বাস যাহা আলুর চপ ওহাই মোচার চপ, দুটোই এক, আমি আলাদা কিছুই বুঝতে পারলাম না। ট্রেনটা কিন্তু মাঝে মাঝে দারুণ স্পিডে চলছে, আবার মাঝে মাঝে একদম ঝুলিয়ে দিচ্ছে। তো স্পিডের ব্যাপারে যখন কথা এলো তখন বলেই দিই যে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 56 কিলোমিটার পার আওয়ার। তা এখন কত স্পিডে চলছে সেটা একটু দেখে নিই। এই মোবাইলে যে স্পিডোমিটার আছে সেটাতে দেখে নেব।
হাওড়া থেকে 92 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম তমলুকেতে। এখানে 2 মিনিট স্টপেজ রয়েছে, আর তমলুকের পরে আর দুটো হল্ট রয়েছে, তারপরে আমরা পৌঁছে যাবো দীঘাতে। এখানে প্রায় 20 মিনিট লেটে পৌঁছলো। এখানে টাইম ছিল 8:20, পুরো কাটা 8:40 এসে পৌঁছলাম তমলুকেতে। এখানে 2 মিনিট হল্ট, মানে ওই 20 মিনিট লেটটাই চলছে, ওটা আর মেকআপ হয়নি। প্রথম থেকে ওই 20-23 মিনিট লেট চলছিল, এখন ওই 20 মিনিটে চলছে। এবার শেষ পর্যন্ত মেকআপ করতে পারি কিনা সেটা হচ্ছে দেখার। মেকআপ আরও লেট হবে, ওই দাদা বলছে এখানে আরও লেট হবে। যাই হোক, আমাদের জার্নি চলছে, আর দুটো হল্ট রয়েছে। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। অনেকক্ষণ ধরে বসে রয়েছি, বসে চোখটা লেগে গেছিলো। তমলুক থেকে এইদিকে এই কাঁথির মাঝে অনেকটাই ডিস্টেন্স, তা যে কারণে একটু বসে চোখ লেগে গেছিলো। তা এবারে নিয়ে নিলাম একটা চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া কেমন আছে দেখে নিচ্ছি। 60 টাকা দাম নিয়েছে। এখানে প্যান্ট্রিকারে সব রকমের খাবার হচ্ছে, চাউমিন থেকে বার্গার, ওইদিকে ব্রেড অমলেট, তারপরে পকোড়া, সব কিছু হচ্ছে। খাবারের কোনো কমতি নেই, সব রকমের খাবার রয়েছে। বললো গরম, কিন্তু একদমই গরম না, ঠান্ডা হয়ে গেছে। রয়েছে 5টা চিকেন পকোড়া, এখানে এই 5টা চিকেন পকোড়া রয়েছে। আর এর সাথে একটা এই টমেটো, এই কেচাপের একটা একদম পাউচ দিয়ে দিয়েছে। তো কী করবো, বসে সময় কাটছে না, তাই খেয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আসার কথা ছিল, আমার ওয়াইফ, আমার ছেলে ইভানকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ইভানে একটা স্কুলেতে একটা ইভেন্ট করে গেছে, যে কারণে ওদেরকে নিয়ে আসার হলো না। সেই কারণে আমি একাই যাচ্ছি, একেবারে ক্যান্সেল করে দেবো। তা যে কারণে ভাবলাম না, একাই ঘুরে আসি, তাই যাচ্ছি এখন। একশো 53 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম আমরা হাওড়া থেকে। পৌঁছে গেলাম কাঁথি, আর এরপরে রয়েছে আর একটা স্টপেজ রামনগর, তারপরেই পৌঁছে যাবো দীঘাতে। এখানে টাইম ছিল 9:16, এসে পৌঁছলাম 9:24-এতে। এখানে এই লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে ওই 2 মিনিট স্টপেজ রয়েছে, এরপরে রয়েছে রামনগর। এখানে 2 মিনিট দাঁড়াবে কাঁথিতে। একশো 78 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম হাওড়া থেকে। পৌঁছে গেলাম রামনগর বেঙ্গলেতে। দীঘার আগে এটাই লাস্ট হল্ট আর কি। এরপরেই কিন্তু আমরা পৌঁছে যাবো দীঘাতে। অলরেডি 24 মিনিট লেটে চলছে, যে লেটটা চলছিল সেই লেটটাই কন্টিনিউ করছে। যাই হোক, প্রায় দীঘার কাছাকাছি পৌঁছে গেলাম। আর চিকেন পকোড়াটা খেলাম। চিকেন পকোড়াটা কিন্তু ভালোও ছিল, আবার খারাপও ছিল। কেন বলছি ভালো, হচ্ছে সাইজ বেশ ভালো সাইজ ছিল, বোনলেস ছিল, কিন্তু ঠান্ডা ছিল। ওইটা যদি ঠান্ডা না হয়, যদি গরম হতো বেশ ভালো হতো। খাওয়া দাওয়া অনেক কিছুই হলো। এবারে আর একটু সময়ের মধ্যেই পৌঁছে যাবো দীঘা। ছেড়ে দিল রামনগর।
ঘড়ির কাঁটা বলছে 10:20 আর এসে পৌঁছে গেলাম একেবারে দীঘাতে। সাংঘাতিক অবস্থা, নামতে দিচ্ছে না। তার আগে যেসব এখান থেকে রিটার্ন প্যাসেঞ্জার রয়েছে তারা একদম হুড়োহুড়ি করছে, দেখো কি অবস্থা। এবার হুড়োহুড়ি লেগে গেছে নামার জন্য আর ওঠার জন্য জেনারেল কম্পার্টমেন্ট। যাই হোক, একেবারে কলকাতা থেকে মানে হাওড়া থেকে মাত্র 105 টাকা দিয়ে আমি চলে এলাম দীঘা পর্যন্ত। আমার সেকেন্ড সিটিংয়ে ছিল 105 টাকা, আর ওইদিকে এসি চেয়ার কার হলে 380 টাকা, আর জেনারেলে খুব সম্ভবত 90 টাকা। জার্নি তো এই ছিল, ছোট্টর মধ্যে জার্নি ভালোই ছিল, আর কিছু বলার নেই। 15 মিনিট মাত্র লেট, তা এসে পৌঁছে গেলাম দীঘাতে। এখন শীতকাল বলে কোনো ডেটের ব্যাপার নেই, শুক্র শনি রবিবার তো মারাত্মক ভিড় হচ্ছে, তার বাইরেও অন্যান্য দিনগুলোতেও কিন্তু ভালো ভিড়। দেখো আজকে ফেরার কি ভিড়, দেখো এত মানুষের ঢল, সবাই কিন্তু আজকে দীঘা থেকে ফিরছে, এটা ফেরার ভিড়। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা, অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। না, আজকে ভিডিওটা এখানে শেষ করব না, বাইরেটা বেরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে যে বাইরে থেকে কোথা থেকে তোমরা গাড়ি টাড়ি পাবে, টোটো অটো পাবে হোটেলে যাওয়ার জন্য, সেটা দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করবো। চলো। এই ইঞ্জিনই আবার ওই ব্যাক সাইডে লেগে যাবে, মানে এই যে ব্যাক সাইড ছিল ওইখানে লেগে যাবে, লেগে এই সামনের দিকে হয়ে যাবে, ওটা হয়ে তারপরে আবার চলে যাবে, হাওড়ার দিকে। প্রচুর মানুষের ভিড়। যাই হোক, আজকে ভালো লাগলো, মানে যে ছোট ছোট ভালো লাগার জিনিসগুলো থাকে। আজকে হাওড়া স্টেশনেতে আমি যখন ওই ক্যামেরাতে কথা বলতে যাচ্ছি, তখন হঠাৎ স্যার করে ডাকছে, তখন থেকে একটা দোকান থেকে ডাকছে। সে আমার নিয়মিত দর্শক, তার সাথে দেখা হলো, তার সাথে কথা হলো, ভালো লাগলো। আর তাছাড়া আবার ট্রেনেতে যে কম্পার্টমেন্টে আমি ছিলাম D1-এ, সেখানে আমার আরেকজন সাবস্ক্রাইবার ছিল, সে দেখেই আরে অনির্বাণদা বলে এগিয়ে এসছে। এই ছোটোখাটো ব্যাপারগুলো খুব একদম মন ছুঁয়ে যায়। আমি একদম ছোট একজন ক্রিয়েটার, তাই অল্প কজনের সাথে দেখা হলে সেটাই আমার কাছে বিশাল পাওনা হয়ে দাঁড়ায়। খুব ভালো লাগে যখন শুনি যে তারা আমার ভিডিও দেখে নিয়মিত। যাই হোক, প্রায় কাছাকাছি এসে গেছি, এবারে বাইরে বেরোবো। আচ্ছা, একটা জিনিস দেখাই, এই যে আমরা স্টেশন থেকে বেরোচ্ছি না, এই যে এখানে যে পুরীর একদম জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির তৈরি হচ্ছে, এইখানে একদম স্টেশনের পাশেই, এটা খুব শুনছি এই 2025-এর অক্ষয় তৃতীয়ার দিন ওপেন হবে। চেষ্টা করব ওই দিন এই দীঘাতেই থাকার। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর এইদিকে বাইরে বেরিয়ে এখানে অনেক টোটো অটো রয়েছে। যারা ওল্ড দীঘার দিকে যেতে চাও তাদেরকে এই বাঁ দিকে যেতে হবে, আর যারা নিউ দীঘার দিকে যেতে চাও তাদেরকে এই ডান দিকে যেতে হবে। এই বাইরে বেরোনোর রাস্তা, ওই দিক থেকেও রাস্তা রয়েছে বেরোনোর, আর এদিক থেকেও রাস্তা রয়েছে। এখানে টোটো রয়েছে, অটো রয়েছে, আর এখান থেকে টোটো অটো পেয়ে যাবে। বাঁ দিকে চলে যেতে পারবে ওল্ড দীঘার দিকে, আর যদি নিউ দীঘার দিকে যেতে হয় তাহলে এই ডান দিকে যেতে হবে। তো এই ছিল আমার এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের জার্নির অভিজ্ঞতা, ভালোই অভিজ্ঞতা। এইখানে ট্রেনে যদি আসতে গেলে এই যে দুটো ট্রেন রয়েছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস আর কান্ডারি, তার মধ্যে এটাই ভালো, তাম্রলিপ্ত এক্সপ্রেসে এলে অনেকটা সময় এই দীঘাতে পাওয়া যায়, যেটা কান্ডারিতে এলে পুরো দিনটা নষ্ট হয়। আর যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কি করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। অনেক তো বাসে ভিডিও দেখাচ্ছি এই কলকাতা দীঘা রুটে, ট্রেনের ভিডিওটাও তোমাদের জন্য নিয়ে এলাম। আর আর কিছু বলার নেই, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।